গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজ হলো মে মাসের 24 তারিখ, বারটা হলো শনিবার। আজ সকালবেলায় ঘুম থেকে উঠে আগে চলে এসেছি ঘোষ কাকার কাছে দুধ নেওয়ার জন্যে। দুধ আমার খুব একটা পছন্দের খাবার নয়, দুধ খেতে আমি খুব একটা ভালোবাসি না। একমাত্র দুধ রুটি হলে সেটা একটু ভালোবেসে খাই। তাছাড়া মাঝে মধ্যে যখন আমার কিছু বানানোর থাকে তখনই শুধু আমি দুধ নিতে যাই। আজকেও দুধটা একটা স্পেশাল কিছু বানানোর জন্যেই নিয়েছি। কি বানাবো সেটা তোমাদের রাতে বলবো। তবে এখন তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকেই বলছো পুরনো ভিডিও দেখতে ভালো লাগছে না, নতুন ভিডিও দাও, তোমার নতুন আপডেট দাও। হ্যাঁ, ভিডিওগুলো অনেক দিন আগে শ্যুট করা, কিন্তু প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে নতুন। তোমরা কিন্তু আমার সেই দিনটাকে দেখোনি। আজকে আমি যদি আমার ডেটগুলো না বলতাম তাহলে কিন্তু তোমরা জানতেও পারতে না ওই ভিডিওটা আমি কবে শ্যুট করেছি। তোমরা যারা আমাকে বলছো পুরনো ভিডিও আপলোড করা বন্ধ করো, নতুন ভিডিও আপলোড করো, তাদেরকে একটাই কথা বলবো, হাত জোর করে তোমাদেরকে সরি বলছি, সেটা আমি পারবো না। আমি যেমন যেমন ভিডিওগুলো শ্যুট করেছি আমি তেমনই আপলোড করব। যারা আমায় ভালোবাসে, যারা আমার ভালো খারাপ সমস্ত মুহূর্তকে ভালোবাসে, আমি যেমন তেমনভাবে আমাকে ভালোবাসে, আশা করি তারা বিষয়গুলো বুঝবে। আর সত্যি কথা বলতে আমি ভিডিও এডিট করতে পারছি না, যার জন্যে আমি আপলোড করতে পারছি না। দেখো, সবসময় জীবন সমান চলে না, ভালো খারাপ সময় সবার জীবনে আসে। এবার তোমাদের কিছু মানুষের মনে হতেই পারে, অমৃতা তোমার জীবনে আবার কিসের সমস্যা, তুমি তো বেশ ভালোই আছো, একা আছো, বিন্দাস জীবনটাকে কাটাচ্ছ। কিন্তু সমস্যা সবার জীবনে থাকে। তোমার জীবনের সমস্যাগুলো তোমার মনে হবে অনেক বড়, আর আমার মনে হবে ওটা কোনো সমস্যাই না। ঠিক তেমনি আমার জীবনের সমস্যাগুলো আমার মনে হয় অনেক বড়, আর তোমাদের মনে হতে পারে ওটা কোনো সমস্যাই না। বাবাকে হারিয়েছি কয়েক মাস হলো। কিছু মানুষ বলবে বাবার সম্পর্কে তো নেগেটিভ কথা বলতে, এখন বাবা মারা গেছে তাই বাবার সম্পর্কে পজিটিভ কথা বলছো। দেখো, আমি কারোর সম্পর্কে নেগেটিভ পজিটিভ কথা বলি না। আমি বহুবার তোমাদের বলেছি এই চ্যানেলটা আমি ক্রিয়েট করেছি আমার মনের ভাব প্রকাশ করার জন্যে। যে কথাগুলো আমি কাউকে বলতে পারি না বা আমার মনের মধ্যে আমাকে কষ্ট দেয়, সেই কথাগুলো আমি আমার ভিডিওতে বলি। কে শুনছে, কে দেখছে, কে কী ভাবছে, আমি এত কিছু নিয়ে মাথা ঘামাই না। আমার কিচ্ছু যায় আসে না। যে সম্পর্ক থাকার সেই সম্পর্ক থাকবে, যে সম্পর্ক যাওয়ার সেই সম্পর্ক চলে যাবে। আমি সম্পর্ক হারানোর ভয়ও পাই না, আমি সম্পর্ক রাখার চেষ্টাও করি না। কারণ আমি আমার জীবনে একটা সময় পর্যন্ত সম্পর্ক হারানোর ভয় পেয়েছি, সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছি, কখনো কিছু মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, কখনো চুপ থাকার চেষ্টা করেছি, অনেকভাবে চেষ্টা করে দেখেছি। কিন্তু আমার এটা শেষ পর্যন্ত মনে হয়েছে যে কোনো সম্পর্ককে তুমি ওইভাবে টিকিয়ে রাখতে পারবে না। কারণ এটা আমার জীবনের বাস্তব অভিজ্ঞতা, আমি পারিনি। আমি যতদিন সম্পর্ক হারানোর ভয় পেয়েছি ততদিন আমার কাছ থেকে আমার সব সম্পর্কগুলো, আমার সব কাছের মানুষগুলো এক এক করে দূরে চলে গেছে। আমার বাবা তো চিরদিনের মতোই চলে গেছে। আর এখন যখন আমার কাছে কোনো ম্যাটারই করে না যে কে আমার কাছে থাকলো, কে আমার কাছে এলো, কে আমার কাছ থেকে গেল, তখন আগের তুলনায় সম্পর্কগুলো অনেক ভালো হয়েছে। তোমরা আজ থেকে 3 বছর আগে যে অমৃতাকে চিনতে, সেই অমৃতার মধ্যে আর বর্তমান অমৃতার মধ্যে নিশ্চয়ই অনেক তফাৎ দেখতে পাও। তখনকার জীবন আর এখনকার জীবনের মধ্যে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছ। তবে একটা বিষয়ে আমি কখনো নিজেকে পরিবর্তন করিনি, সেটা হলো আমি তোমাদেরকে কখনো কোনো বিষয়ে মিথ্যা কথা বলিনি। আমি যতটুকু তোমাদের সামনে বলার মতো ততটুকুই বলি। আমি কখনোই তোমাদের সামনে আমার ভালো ইমেজ তৈরি করতে চাইনি। আমি যেমন আমি তেমন থাকতে চাই, আর আমি চাই যে আমাকে ভালোবাসবে আমাকে এভাবেই ভালোবাসবে। কারণ ওই আর্টিফিশিয়াল ভালোবাসা খুব বেশি দিন চলে না, টেকেও না, একটা টাইমের পরে নষ্ট হয়েই যায়। তাই আমি ওই ভালোবাসাটা চাই। যেমন আমার বর আমার ভালো খারাপ দুটো মেনে নিয়েই আমাকে ভালোবাসছে, তেমনি আমার ইউটিউব ফ্যামিলিতেও বহু মানুষ আছে যারা আমি যেমন তেমনভাবেই আমাকে মেনে নিয়েছে। আমার প্রচুর মানুষের দরকার নেই। আমি অল্পতেই নিজেকে কি করে খুশি রাখতে হয় সেটা জানি। আমি যেমন মানুষকে ভালোবাসতে জানি, তেমনি প্রয়োজন পড়লে 4টে বেশি কথাও শুনিয়ে দিতে জানি। আমি ওই মাথায় তেল দিয়ে চলতে জানি না। আর সেই জন্যেই হয়তো আমি সব মানুষের কাছে অতটাও প্রিয় নই, আর না কখনো হওয়ার চেষ্টা করি। কারণ একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার,
আর সেটা হলো পৃথিবীতে সব কিছু ভিক্ষা করে পাওয়া গেলেও ভালোবাসাটা অর্জন করতে হয়, ওটা কখনো ভিক্ষা করে পাওয়া যায় না। তাই আমি এখন নিজেকে ভালোবাসি আর নিজের কর্ম আর কর্তব্য করার চেষ্টা করি। বাকিটা মাকালি দেখে নেবে, আমি দেখার কেউ নই। যাই হোক, অনেকগুলো কথা তোমাদের বললাম, মনের মধ্যে ছিল অনেক দিন থেকেই কথাগুলো আমাকে কোথাও না কোথাও কষ্ট দিচ্ছিল, আজ বলে ফেললাম। দেখলে তো আমার বকবক ট্রেন কোথা থেকে চালু হয়েছিল আর কোথায় এসে পৌঁছালো। যাকে বাদ দাও, এবার ভিডিওর কথাতে আসি। সকালবেলায় টুকটাক একটু গোছগাছ শুরু করেছি। আমার ঘরের ভেতরে টেবিলটার ওপরে যে বাক্সটা আছে তাতে কিছু বইপত্র রাখা ছিল, তো সেই বইপত্র বের করে বাক্সটাকে একটু ফাঁকা করছিলাম। তার মধ্যে কিছু খাতাপত্র পেলাম যেগুলো অল্প অল্প লেখা আছে, বেশিরভাগটাই ফাঁকা, তো সেগুলো নয়নকে দিলাম। আর তারপর দিদিভাইয়ের ঘরে খেতে বসলাম। কালকে দুপুরে দিদিভাই ভাতটা একটু বেশি করে করেছিল, রাত্রে খাওয়ার পরেও ভাতটা শেষ হয়নি। কালকে ছোটির দাদারও আসার কথা ছিল, তবে কোনো কারণবশত দাদা আসেনি। তো আমি দিদিভাইকে বলেছিলাম ভাতে জল দিয়ে রাখো, সকালবেলায় পান্তা ভাত খেয়ে নেব। তো আজকে যেহেতু শনিবার, ছোটি, নিতুবাবু, আমার শ্বশুর শাশুড়ি খাবে না, কিন্তু আমি, দিদিভাই, নয়ন আমরা সবাই খেয়েছি। আজকে আমাদের বাড়িতে 3 মাসি এসেছে আমাদের অনুপ্রিয়াকে নাচানোর জন্যে। অনু ওর মামার বাড়িতে মাসিদের কাছে নেচে এসেছে, কিন্তু বাচ্চা হলে তো মাসিরা খবর পেয়েই যায়। তো আজকেও অনুকে আবার নাচানো হয়েছে। তো আমি খেতে বসেছি, তখনই মাসিরা ঢুকেছে। তো নয়নকে বলেছিলাম তুমি একটুখানি ভিডিও করে নিয়ে এসো। আমি খাওয়া দাওয়া সেরে কাকিমাদের বাড়িতে গিয়ে দাঁড়ানোর কিছুক্ষণের মধ্যেই আমার মা চলে এসেছে, আর মাকে নিয়ে আমি ঘরে চলে এসেছি। আর এসে আমার গোছগাছ আবার শুরু করেছি। তবে আজকে যে বাক্সটা আমি খুলেছি, সেই বাক্সে মণ্ডলবাবুর একটা অ্যালবাম ছিল, তো সেটাই আমি বের করে মাকে দিলাম দেখার জন্যে। ওদিকে জেঠিমাও কিছু ফটো দেখছে। এই দেখো, এই ফটোগুলো তখনকার, যখন মণ্ডলবাবু প্রথম চাকরিতে জয়েন করেছিল। ফটোগুলো দেখে মনে হচ্ছে না কোনো বাচ্চা ছেলেকে ড্রেস পরিয়ে বন্দুক ধরিয়ে ফটোগুলো তোলা হয়েছে। আসলে ও যখন চাকরিটা পেয়েছিল তখন ঠিকঠাক করে ওর দাড়ি গোঁপটাও হয়েছিল না। যে বয়সে একটা ছেলের মনে রং লাগে, বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার শখ জাগে, সেই বয়সে ও চাকরি করতে চলে গেছে। একদিন সময় করে গোটা অ্যালবামের ফটোগুলো তোমাদের দেখাবো, আজ আর সময় হলো না। তবে ফটোগুলো না খুব একটা পরিষ্কার নয়, কারণ আগে যে নোকিয়ার ক্যামেরা ফোনগুলো ছিল সেই ফোনে ফটোগুলো তোলা, আর ও কম্পিউটারে বের করে রেখেছে। ভাগ্যিস বের করেছিল, না হলে তো সময়ের স্রোতে এত সুন্দর সুন্দর স্মৃতিগুলো হারিয়েই যেত। কেননা তখন তো ফেসবুক, ইউটিউবে নিজেদের এই সুন্দর মুহূর্তগুলোকে সাজিয়ে রাখার মতো সুযোগ সুবিধা ছিল না। এদিকে কাকিমা, আখি, নয়নও চলে এসেছে, আর এখন সবাই মিলে একসাথে এই অ্যালবামের ফটোগুলো দেখছে। আর আমার মা যখন থেকে ফটো দেখা শুরু করেছে তখন থেকে একটাই কথা বলে যাচ্ছে, বাবুকে দেখে মনেই হচ্ছে না যে বাবু চাকরি করে। তো মা তো ওর ফটো দেখে রীতিমতো হাসছিল। আচ্ছা, তোমরা না আমাকে জিজ্ঞেস করছিলে আমাদের নয়ন কোন ক্লাসে পড়ে। তো নয়ন ক্লাস 8-এ পড়ে। তো এখন নয়ন, ছোটি আর আখি আমার যে নেল পালিশগুলো আছে সেগুলো নিয়ে বসে পড়েছে পড়ার জন্যে। তো ওরা 3জন মিলে পড়ছে, আর আমি আমার কাজকর্ম সারছি। টুকটাক গোছগাছ শেষই হচ্ছে না। ওদিকে বাইরে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি আমার বেশ ভালোই লাগে, কিন্তু এই মুহূর্তে আমার একটু রোদের প্রয়োজন ছিল। কিন্তু ওই যে যখন যেটা প্রয়োজন হয় তখন তো সেটা পাওয়া যায় না, কি আর করা যাবে। যাকে আজ আবার দুপুরবেলায় আমি ভেবেছি ভাত খাবো না, তাই মাকে বললাম আমাকে একটু বেলের শরবত বানিয়ে দাও। তো ওদিকে মা দুধ গরম করে বেলের শরবতটা বানিয়ে দিয়েছে। আর এখন বৃষ্টিও বাইরে থেমে গেছে, মা এখন বাড়ির দিকে যাচ্ছে। তবে কাল বোধহয় তোমাদের বলেছিলাম যে আজকে আমার তৎকালের টিকিটটা হওয়ার কথা ছিল, কিন্তু আজকেও আমার টিকিটটা হয়নি। আসলে একটা গন্ডগোল হয়ে গেছে। আমি যে ভদ্রলোককে তৎকালে টিকিট করতে বলেছিলাম, ওনাকে প্রথমে বলেছিলাম 3rd AC-তে টিকিট করতে।
তো কালকে রাত্রিবেলায় আমার পিসি আমাকে ফোন করেছিল। তো কথা প্রসঙ্গে পিসিকে বললাম যে আমি একাই যাব, আমার তো অনেকগুলো ব্যাগ হচ্ছে। তো পিসি বলল, তুই তো থার্ড এসিতে করছিস, তার থেকে আর কিছু টাকা দিয়ে সেকেন্ড এসিতে করে নে, তাহলে তোর ব্যাগপত্র নিতে সুবিধা হবে। তো পিসির কথাটা শুনে আমার মনে হলো তাই তো, আমি তো এটা করতেই পারি। তো ভদ্রলোককে আমি আবার ফোন করে বললাম, আপনি থার্ড এসিতে করবেন না, আপনি সেকেন্ড এসিতে করবেন। তো আজকে যদি থার্ড এসিতে হতো তাহলে হয়ে যেত, কিন্তু সেকেন্ড এসিতে উনি করতে পারেনি। তো যার জন্যে আজকেও টিকিটটা হয়নি। আর এটা শুনে মণ্ডলবাবুর মন খারাপ হয়ে গেছে। অবশ্য খারাপ হওয়ারই কথা, ও এতদিন ব্যারাকে ছিল, আমি যাব বলে ও কোয়ার্টারে শিফট করে গেছে। এবার একা একা ওখানে থাকতেও সমস্যা হচ্ছে, স্বাভাবিক। ঘরটর সব ওই পরিষ্কার করেছে, অনেক দিন ধরে ঘরও পরিষ্কার করছে। আমাকেও ফটো তুলেও পাঠিয়েছিল, কারণ যে কোয়ার্টারটা আমাদের নামে অ্যালার্ট হয়েছে ওই কোয়ার্টারটা ভীষণ নোংরা ছিল, মানে ভীষণ বলতে ভীষণ নোংরা ছিল। প্রথম যেদিন মণ্ডলবাবু একটা রুম পরিষ্কার করে সেই দিনই ওর জ্বর চলে এসেছে। তাহলে ভাবো যে ওর কতটা খাটুনি হয়েছে যে একটা ঘর পরিষ্কার করতে গিয়ে ওর জ্বর চলে এসেছে। যাই হোক, এই সুবাদে এতদিনে প্রথম ও একা থাকার যে কষ্টটা সেটা খুব ভালো করে অনুভব করতে পারছে। এতদিন যে অনুভূতিটা হয়েছে সেটা অন্যরকম ছিল। দিন শেষে যে জায়গাটাতে ও থাকতো সেখানে অনেক মানুষ একসঙ্গে থাকতো, খারাপ লাগলেও চারিপাশে হইচই হলে না অতটা কিছু মনে হয় না। কিন্তু যখন একটা ফাঁকা ঘরে তুমি একা থাকবে তখন সেই কষ্টটা না অন্যরকমই হয়, যেটা আমি বিগত এতগুলো বছর ধরে অনুভব করে আসছি। আর সেই জন্যে খুব ভালোভাবে বুঝতে পারছি যে ওর দিনগুলো এই মুহূর্তে কেমন কাটছে। কিন্তু কি করব বলো, আমাদের হাতে তো কিছুই নেই। তো কবে যে যাওয়া হবে আমি কিছুই বুঝতে পারছি না। তবে জানো তো, এই যে টিকিট হচ্ছে না, আমার এক একটা দিন করে যাওয়া পিছিয়ে যাচ্ছে, এর জন্যে যে আমি খুব দুঃখী হয়ে পড়ছি তা কিন্তু একেবারেই নয়। আমার খারাপ লাগছে, মণ্ডলবাবুর জন্য খারাপ লাগছে, কিন্তু টিকিট হচ্ছে না বলে, আমি যেতে পারছি না বলে যে আলাদা রকমের একটা খারাপ লাগা মনের মধ্যে কাজ করবে সেটা কিন্তু করছে না। বরঞ্চ মনে মনে আমি খুশিই হচ্ছি যে আরও একটা দিন বাড়িতে থাকতে পারবো। আসলে কোনোদিন তো স্বপ্নেও ভাবিনি যে আমি কোয়ার্টারে যাব, মণ্ডলবাবুর সঙ্গে থাকবো। এই স্বপ্নগুলো আমি সত্যিই কোনোদিন দেখিনি, না জেগে দেখেছি না ঘুমিয়ে দেখেছি। এই বিষয়টা আমার কাছে একেবারে সেই মেঘনা চাইতে জলের মতো। আসলে আমি তোমাদের অনেকবার বলেছি, মণ্ডলবাবু কোয়ার্টারে থাকাটা খুব একটা পছন্দ করে না, আর সেই কারণে আমি কখনো ওকে কোয়ার্টারে যাওয়ার কথা বলিনি। প্রথম থেকে আমার একটা মাইন্ডসেট ছিল যে বছরে 2.5 মাস আমি আমার বরের সঙ্গে সময় কাটাতে পারবো, আর আমি তাতেই নিজেকে খুশি রেখেছি। আমি কোনোদিন ওকে বলিনি আমাকে কোয়ার্টারে নিয়ে চলো। সাধারণত যে কোনো মেয়েই চায় তার স্বামীর সঙ্গে থাকতে, আমিও চাই, তবে যতটুকু আমি ওকে পাই আমি তাতেই সন্তুষ্ট ছিলাম। এবার হঠাৎ করে এত বড় একটা সুযোগ পাবো সত্যি আমি ভাবতে পারিনি। আর অবশ্যই ইচ্ছেটা মণ্ডলবাবুরই। ওই আমাকে বলে যে এখন আমি যে জায়গাতে আছি এই জায়গাটা বেশ ভালো, এখানে চাইলে আমরা একসঙ্গে থাকতে পারি। তো এত ভালো একটা সুযোগ কেউ কি হাতছাড়া করতে চায় বলো? আমি তো তৎক্ষণাৎ রাজি হয়ে যাই। তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু করে ফেলেছি। শাশুড়ির কাছ থেকে 2টো রুটি নিয়ে চা বানিয়ে খেয়ে নাজিরপুরে এসেছিলাম টুকটাক 2-1টা কাজ করার জন্য। প্রথমে একটু পার্লারে গেলাম, তারপরে একটু মুদি দোকানে টুকটাক কিছু জিনিসপত্র কেনাকাটা করলাম। বিশেষ করে কালকে আমাদের বিরিয়ানি হবে, তার জন্যে 1/2 কিলো চাল নিলাম। দিদিভাই 1 কিলো নিয়ে গেছে, তবে 1.5 কিলো চালের বিরিয়ানি করব, তার জন্যে 1/2 কিলো নিলাম। আর তারপর বাজারে এসে নিয়েছি মাংস, ওই 1.5 কিলো মতো মাংসই নিলাম, আর সেই সাথে দই নিয়েছি। আর নেতুবাবুর মা বলেছে নেতুবাবুর জন্যে ওষুধ নিতে। তো এখন আমি চলে এসেছি ডাক্তারের দোকানে ওষুধ নেওয়ার জন্যে, আর ওষুধ নিয়ে এখন যাব বাড়ির দিকে। তো আমাদের গ্রামে না এই মুহূর্তে একটা অনুষ্ঠান হচ্ছে, তবে ওই অনুষ্ঠানে আমার একদিনও যাওয়া হয়নি, 4-5 দিন ধরে অনুষ্ঠানটা হচ্ছিল। তো আমাদের বাড়ির কেউই আমরা যাইনি, বাড়ি থেকে বেশ খানিকটা দূরে, মানে বাজারের দিকে হচ্ছিল। তো এদিকে আমি বাড়িতে চলে এসেছি, আর সেই সাথে নয়নকে একটু ডেকে নিয়ে এসেছি। ওই যে বলেছিলাম সকালবেলায় আজকে একটা স্পেশাল কিছু বানাবো, তবে শুধু নয়নকে নয়, দিদিভাইও এসেছে, কারণ দিদিভাই মাংসটাকে একটু পরিষ্কার করবে। আর আমি আর নয়ন কি করব, দাঁড়াও দেখাচ্ছি, বলছি, সব করছি। তার আগে আমি একটু ফ্রেশ হয়ে আসি।
এই যে চলে এসেছি, আর এবার কাজকর্ম শুরু করি। আজ তো সকাল থেকে রান্নাবান্নাই করিনি। সকালে সেই জল দেওয়া ভাত খেয়েছি, দুপুরে খেয়েছি বেলের শরবত, আর রাত্রিবেলায় খাবো একটু সিদ্ধ ভাত। তার জন্যে চাল ডাল একসঙ্গে ভিজিয়ে ভালো করে ধুয়ে আমি আগে বসিয়ে দিলাম, সেই সাথে একটুখানি আলু কেটেও দিলাম, আর এটা আস্তে আস্তে হোক। আর এদিকে আমি সকালে যে দুধটা নিয়েছিলাম সেই দুধটা কড়াইতে বসিয়ে দিয়েছি, আর দিদিভাইয়ের এদিকে মাংসটা ধোয়া হয়ে গেছে। তো দিদিভাইকে বললাম একবারে মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখতে। তো দই, লবণ আর গোলমরিচের গুঁড়ো এইগুলো দিয়ে দিদিভাই ভালো করে মাংসটাকে মেখে ফ্রিজে রেখে দেবে। আর আমি এদিকে নাজিরপুরে যাওয়ার আগে কিছু কাজু ভিজিয়ে রেখে গেছিলাম, তো সেটাকেই ভালো করে ধুয়ে একটুখানি জল দিয়ে পেস্ট করে রাখলাম। আর তারপর একটা বাটির মধ্যে 1 চামচ মতো কাস্টার্ড পাউডার আর 1.5 চামচ মতো কর্নস্টার্চ দিয়ে আমি এটাকে একটু গুলে রাখবো। তবে আজকে আমি একটা গন্ডগোল করেছি। হঠাৎ করেই যে কেন আমি এর মধ্যে গরম দুধটা দিয়ে ফেললাম বুঝতেই পারলাম না। সত্যি কথা বলতে ঠান্ডা জল দিয়ে এটাকে গুলতে হতো। তো তোমরা যদি কখনো এটা ট্রাই করো, চেষ্টা করবে ঠান্ডা জল দিয়ে গোলার, না হলে কিন্তু ওটা দলা পাকিয়ে যাবে। তো যেটা আজকে আমার হয়েছে, তো আমার এটা ভুলই হয়ে গেছে। আসলে আমি একটু তাড়াহুড়ো করছিলাম, একেতেই অনেকটা রাত হয়ে গেছে, আর সবাই বাড়িতে মোটামুটি প্রায় শুয়ে পড়েছে বললেই চলে। শুধুমাত্র আমি আর নয়ন জেগে আছি। দিদিভাই ওনার কাজকর্ম সেরে ঘরে চলে গেছে, আর এখন আমি আর নয়ন বানাচ্ছি আইসক্রিম। আমি আইসক্রিম বানাবো শুনে নয়ন আর নেতুবাবু এত খুশি হয়ে গেছে যে ওদের খুশির কথা ভেবে এত রাতে আমি আইসক্রিম বানানো শুরু করলাম। ভেবেছিলাম আইসক্রিমটা সন্ধ্যাবেলায় বানাবো, তারপর ফ্রিজে মোটামুটি 4-5 ঘন্টা রাখবো, তারপর ওটাকে বের করে আবার একটুখানি বিটার দিয়ে ঘুরিয়ে তারপর ওটাকে জমতে বসাবো। কিন্তু আজকে এতটাই রাত করে ফেলেছি যে মনে হচ্ছে যা করতে হবে একবারেই করতে হবে। গন্ডগোলটা আসলে আমিই করেছি। আজকে আমার নাজিরপুরে যাওয়ার কথা ছিল না, হঠাৎ করেই আমি বেরিয়ে পড়েছিলাম। তো সেই জন্যে আইসক্রিম বানাতে দেরি হয়ে গেল, না হলে তো সন্ধ্যাবেলায় কাজটা হয়ে যেত। সকালবেলায় 1 কিলো দুধ আমি আইসক্রিম করব বলেই নিয়েছিলাম, তবে দুপুরবেলায় মা দুধটা গরম করেছিল। আসলে মা যখন বেলের শরবত করেছিল, ওই বেলের শরবতের মধ্যে খানিকটা দুধ দিয়েছিল। আমার আবার বেলের শরবত দুধ দিয়ে ভালো লাগে। যাই হোক, এদিকে মোটামুটি আইসক্রিমের যে মিশ্রণটা তৈরি হয়েই গেছে। নয়নকে বললাম একটু নেড়ে নিতে, আর আমি এদিকে 2টো ডিম ভেজে নিলাম। আর আমার ভাত তো আগেই হয়ে গেছিল। তো নয়নের রাতের খাবার হয়ে গেছে খাওয়া। আমি বললাম আমার সঙ্গে একটুখানি খাও। তো দুজনের খাবার বেড়ে নিয়েছি, এটা একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমরা রাতের খাবারটা খেয়ে নিই। আর খেতে খেতে একটু মণ্ডলবাবুর সাথে কথাটাও সেরে নেব, তাহলে ও ঘুমিয়ে পড়তে পারবে। রাতের খাবারটা সেরে মণ্ডলবাবুকে গুড নাইট বলে দিয়েছি, আর তারপর ফ্রিজে 2টো ক্রিমের প্যাকেট ছিল, সেই 2টো বের করে নিয়ে এসেছি। তোমাদের বলেছিলাম না যে মণ্ডলবাবুকে বাটার চিকেন খাওয়াবো বলে ক্রিম কিনেছি। মণ্ডলবাবুকে তো এখনও বাটার চিকেন খাওয়াতে পারলাম না, কে জানে কবে ওকে করে খাওয়াবো। তবে ক্রিমগুলো ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে, তাই ভাবলাম আইসক্রিমের ভেতরে দিয়ে দিই, আইসক্রিমটা খেতে একটু বেশি স্বাদ হবে। তো বিটার দিয়ে ক্রিমটাকে আগে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর তারপর যে মিশ্রণটা বানিয়েছি সেটা ক্রিমের মধ্যে দিয়ে এবার এই মিশ্রণটাকেও বিটারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। এই মিশ্রণটা তৈরি করতে করতে তোমাদের সাথে একটা ছোট্ট ঘটনা শেয়ার করি। অক্কবাবুর অন্নপ্রাশনে আমার ছোট কাকি শাশুড়ি আর ওনার মেয়ে এসেছিলেন। তো আমার কাকা শ্বশুরের মেয়ে আমার কাছে আইসক্রিম খেতে চেয়েছিল, তো আমি বোনের জন্য আইসক্রিম বানিয়েছিলাম। সেই দিন আমি ব্লগও শ্যুট করেছিলাম। তো ওকে যখন আমি আইসক্রিমটা দিই তখন ও আমার কাছে আরও একটা আইসক্রিম চেয়ে নেয়, যেটা ও নয়নকে দেওয়ার জন্য নিয়ে যায়। তো নয়নকে ও গিয়ে আইসক্রিমটা দেয়। অনেকবার নয়নকে আইসক্রিমটা নিতে বলে, কিন্তু নয়ন কিছুতেই আইসক্রিমটা নেয়নি। ও পরে আইসক্রিমটা আমাকে বোধহয় ফিরিয়ে দিয়ে গেছিল বা নিজে খেয়েছিল, আমার মনে নেই। তবে সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল। নয়ন আইসক্রিমটা নেয়নি বলে আমার খারাপ লাগেনি, কিন্তু আমাকে না সব বিষয়ে কেন জানি না মনে হয় পরীক্ষা দিতে হয়। মানে আমাকে কেউ সহজে বিশ্বাস করতে চায় না, আমার কর্মকে বিশ্বাস করে। আমি ওকে আইসক্রিমটা দেওয়ার সময়ই বলেছিলাম যে ও আইসক্রিমটা নেবে না, তবুও তুমি যখন দিতে চাইছো নিয়ে যাও। তো আমার ঘর থেকে আমি শুনতে পাচ্ছিলাম যে ও অনেকবার করে নয়নকে বলেছে। ও এটাও বলেছিল যে তোর কাকিমা জানতেও পারবে না যে তুই আইসক্রিমটা খাচ্ছিস, বলবো আমি খেয়ে নিয়েছি। কিন্তু তা সত্ত্বেও নয়ন নেয়নি। তো
ও যখন পরে আমার কাছে এসে কথাটা বলে তখন স্বাভাবিক আমার চোখ দিয়ে জল পড়ছিল। তবে ওই ঘটনাটা বোনেরও খুব খারাপ লেগেছিল। ওর কোথাও না কোথাও মনে হচ্ছিল ওর জন্যে আমি কষ্ট পেলাম। তবে আমি যে ওর জন্যে কষ্ট পেয়েছি তার জন্যে যে আমার খারাপ লাগছিল তা কিন্তু নয়। আমার না নিজেকে সেদিন ভীষণ ছোট মনে হচ্ছিল, আর এটা ভেবেই খারাপ লাগছিল যে আমাকে সবসময় সব কিছুতে মানুষকে প্রুফ দেখাতে হয়। তো যাই হোক, আশা করি এখন এই যে ব্লগটা আমি করি না, এই ব্লগের মাধ্যমে অনেকের অনেক কিছু ক্লিয়ার হয়েছে লাইফে। মানে আমার প্রতি মানুষের না অন্যরকমই ধারণা ছিল, সেটা আমার নিজের লোক বলো, আমার আত্মীয় পরিজন বলো, আমার আশেপাশের লোক বলো, এখন সেই ধারণাগুলো আমার ব্লগ দেখে তাদের কাটছে। আর এটা আমার কাছে সত্যিই একটা দুঃখের বিষয়। তবে এখন আর এই বিষয়গুলো নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। এখন আমি ভালো আছি, সব দিক থেকে সবাইকে নিয়ে ভালো আছি, আর সেটাই থাকতে চাই। তো চলো, আজকের মতো গল্পটা এখানেই শেষ করি। আর তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা অ্যান্ড গুড নাইট।